যাই হোক, ব্যস্ততার কারণে জমিয়ে সারপাত দেওয়া হয় নাই। তো আজকে চিন্তা ভাবনাটা করেইছিলাম যে সারটা অন্তত দিন, নাইলে তো ধান আজকাল আর হওয়ার সম্ভাবনা নাই। যদিও এটা গোবর প্রচণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু এটা এমন একটা বহাল যে বন্যা সবসময় আসতে থাকে। তো আমাদের এই জমির সিস্টেমেই বটে, এই যে ধান কোনো ঘন হয় না। সেই কবে গেছি সেদিন লাগাইছে। তো ধান এই যে যারা সারপাত দিয়েছে তাদের ধান কি বলবো ঝাড়ু হয়ে গেছে, আর আমার ফাঁক ফাঁকেই রয়ে গেছে, সার দিয়া হয় না আর কি। তো আজকে মোটামুটি নিয়ে আইলাম 10-26, খুচরা 50 টাকা কেজি, একটু ভালোটা আর 45 টাকা একটুকু সেরকমটা। তো ভালোটাই আনলাম। তো পরিতোষ স্যারকে বললাম, চল রে ভাই, দু ভাই মিলে আজকে একটু ছড়িয়ে আনলি, নাইলে মা ডেলি গাল দিচ্ছে, লোকের ধান দেখছে আর আমাকে গাল দিচ্ছে। তো কি করব, আমার তো সময়ের বিরাট ঘাটতি ভংচং জীবনযাপনের ফলে। তো আজকে কোনো রকমের সারটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার এই ক্ষেতগুলো এমন ক্ষেত যে বন্যা সবসময় ঢুকতেই থাকে। তা উপরে ক্ষেতটা একটু বাঁধাইছি। তো এই বাঁধাটা, এই যে এটা এক কাকাদের ক্ষেত বটে, ওরা একদম জল শুকনো করে রাখিয়েছিল। আর আমার দেখিবারও তো লোক নাই, জন নাই, আর নিজে ভংচং লোক। হ্যাঁ, তো এই ঘাসগুলো সব তো উপড়া করাইতে হোক নাকি এখানে? হ্যাঁ, ইউরিয়া দেওয়ার পরে এই যে খাঁচে ফাঁক ফাঁক 1-1.5 গুড়ার পুঁজি, তারাই সার পাত জুটছিলও নাই আর দেওয়ারও সময় হচ্ছিল না। তাহলে এই নিচটা বাঁধাই দেবো এখন নাকি? না ছড়িয়াতে অত সার গুলাই যাবে নাইলে। আর কোদাল ফোদাল আনি নেই, তো বাঁধাটাও জটিল আছে তো হাতে, বিরাট বড় ঘাই তো দেখিলাম। এই যে 16 কেজি মাত্র আনিয়েছি। কি পাতপালা ছিঁড়ে দিলে ঢুকাই রে? হ্যাঁ, কি পাতপালা ঢুকাই দিলি ছিঁড়ি? সারটাই কে দিয়ে দিলে, যারা পাইছে আইলে নাকি? ঢুকা বেশি বেশি দে, কোনো ইয়া করে না। 16 কেজি 1.5 বিঘা হবে না? এটা 1 বিঘা বটে, আর উপরেরটা তো 10 কাঠা বটে। তো বিষয় হচ্ছে, এটা আমার রানীগঞ্জ বিধানসভায় জমিগুলো, রায়পুর বিধানসভার লোক হইতে পারি। আর এই যে এই ক্যানেলটা খুঁড়িয়েছে আমার জমির মাঝটা দিয়ে, নিচ দিকেও একটু রহিয়ে গেছে, কিন্তু সেটা আর, তো এগুলো কম্পেনসেশন কি বলে, তো ওই 3 টাকা 4 টাকা বাঁকুড়ে যাইয়ে লিয়া, তৎকালীন যুগে তো লিয়া সম্ভব ছিল না, তাইলে টাকা পয়সাও লেয়নি। আর এরকম আমাদের যে জমির উপরে অনেক জায়গায় গেছে, শুধু এইটা লই, আরো বাইর দিকের জমিও গেছে এই ক্যানেলটা। তো এগুলো কম্পেনসেশন কি সব বটে, এটা বরিপালের ড্যামটা বাঁধা হয়েছে, এইটা এবার সংস্কার যদি হয় তাইলে আমাদের জলটা আসবে, এবং শীতকালে সরিষা মরিষা যেগুলো হওয়ার কথা সেগুলো হবে। আর এইটা মোটামুটি আগে দেখতাম এটাই বড় ধানও হইত, ক্যানেলের জল তো লাইনে বড় ধানটা হইত। তো এবারে তো হেরে এত জল বাইরে যাচ্ছে, তো কি সারটা কাজে লাগবে আদৌ? হ্যাঁ, আর এটা বাঁধাইলে তো উছলিয়ে যাবে খেত মেয়ে।
বাঁধাই দেবো নাকি? এই যে হাতে এত বড় গায়ে বাঁধানো যায় রে? তাহলে এইরকম হচ্ছে আমি চাষি। ধর ক্ষেতের মাটি নিতে হবে মনে হচ্ছে। আর যদি জল পড়ে যায় তাইলে তো হইলেও সারটা আমার ফালতু 800 টাকাটাই গেল। তো এবছর খাঁচিয়ে গোবর দিয়ে আছে এটে দুটো গরুর মোটামুটি 2-3 মাসের যে গোবরটা হয় সেটা কাঁচা গোবর একদম ডাইরেক্ট এখানে আনিছিল ঘর থেকে, সামনেই বসে। কোদাল লাইনে মনে হচ্ছে বাঁধাইতে হবে বুঝলি, এখন আপাতত একটু একটু বাঁধাই দিচ্ছি। যেমন চাষি এইটুকু কেস্টের জন্য দুবেলা গাইল খাইলাম রে মায়ের। তো যাই হোক, এই যে পুরো বহাল জলটা এই জমিটা দিয়েই আসে। মোটামুটি সে কদমাগড় গাঁয়ের কুলহির জল থেকে শুরু হয়। এই যে ভাগ বাটোয়ারা মাপঝোপ করে আমি দেখেছি কিছুদিন আগে, এইটুকুটা বাড়তি ভাগ আমরা পাইয়েছি। আমাদের জমিটা মাপে কম ছিল, এই যে এই টুকুয়াটা ভাগ পাইয়েছিলাম। তো ব্যাপার হচ্ছে যে সার পাত দিয়েই এখন রাসায়নিক সার দিয়ে চাষবাসটা করতে হচ্ছে। যদিও গোবর সার প্রচুর দিয়েছি, কিন্তু রাসায়নিক না দিলে আজকালের হচ্ছে না। কি পরিতো স্যার হচ্ছে না, তাই তো? এই যে অভিজ্ঞ চাষি মোটামুটি, এদের অভিজ্ঞতা আমি লিই মাঝে মাঝে। তো যেটা বলছিলাম যে এটা আমাদের রানীবাঁধ ব্লক তথা রানীবাঁধ বিধানসভায় জায়গাগুলো। তাইলে আমি রানীবাঁধের লোকভাবে কদমাগড় গাঁটা রানীবাঁধেরই বটে, কিন্তু কদমাগড় গাঁটা হচ্ছে আমাদের রায়পুর ব্লক, রায়পুর থানা, রায়পুর বিধানসভা। আর রানীবাঁধ ব্লক, রানীবাঁধ বিধানসভায় আমাদের সব কিছু কাজ কারবার। বাজার করতে গেলেও যদি সবজিও কিনতে যেতে হয় তা রানীবাঁধ বাজারেই আমরা কিনি। এই যে দেখাচ্ছে ঝুড়গুলো, এটা হচ্ছে কোলাবনি গাঁ, কোলাবনি মণ্ডলপাড়া। তো আমাদের গোষ্ঠীটা নামে বাবারে খেজুর কাঁটা যে রে, আমাদের গোষ্ঠীটার নামে হচ্ছে জমিদার গোষ্ঠী, কিন্তু চাল কিনে খাইতে হয় ইদানিং। তো এই যে জমিগুলো, জমির বিশেষত্ব হচ্ছে দুদিকে জঙ্গল থাকবে, মাঝখানে জমি।
এই যে এইদিকেও জঙ্গল, ওইদিকেও শাল জঙ্গল, মাঝখানে যে স্রোতটা বহিয়ে গেছিল সেগুলোই বাঁধাবাঁধি করে মনে হয় জমিটা করেছে। তো এই জমিগুলোর আরও বিশেষত্ব আছে, মানে মাঝখানে যে কাঁটাটা যা ঢুকিয়েছে রে, মাঝখানে ব্রিটিশ পিরিয়ডে যে ঘটনাগুলো ঘটিয়ে আছে, যে ডাকিয়ে নিয়েছিল কোনো জমিদার, তার কাছ থেকে জমিগুলো নিতে হতো। কিন্তু আমাদের এই জমিগুলোর এমন সিস্টেম, এই যে কবীন্দ্রনাথ হালদার আসিছে, এই হালদার ভাই ওর দাদুরা আমাদের এখানে জমিদার ছিল। হ্যাঁ, মানে ব্রিটিশদের কাছ থেকে ওরা ডাকিয়ে নিয়েছিল, তো তাদের কাছ থেকে আমাদেরকে নিতে হয়েছে। কিন্তু আমাদের এই জমিগুলোর বিশেষত্ব হচ্ছে যে এই জমিগুলো কোনো ডাক দিয়ে নিতে হয়নি বা কারো কাছ থেকে নিতে হয় না। এগুলো হচ্ছে সেই দলিলবিহীন জমি বলতে যেটা বোঝায় আর কি, বংশ পরম্পরায় যে জমিগুলো আছে সেই জমিগুলো হচ্ছে এইটা। এই জমিগুলো আবার ব্রিটিশরাকে খাজনাও নাকি দিতে হইতে না, কি সব ব্যাপার স্যাপার অতটা বুঝি নেই। তো আমরা এখন তো জমির খাজনা নাইয়ের মতোই, তাই জমির খাজনাটা অতটা আর বুঝে উঠতে পারিনি। বাঁধ, খাল, গোড়া তোড়া এরকম বাগান টাগান এগুলোর খাজনা দিতে হয় নাকি। তো আমি যে বিষয়টাই ছিলাম যে এই জমিগুলা কোনো দলিল নেই, অর্থাৎ মানে গাতি কোদালের জোরে বোধহয় এই জমিগুলো তৈরি হয়েছিল। এই জন্য এই জমিগুলো ব্রিটিশরাকেও বা জমিদারদের কাছ থেকে নিতে হয় না। এই জমিগুলো কিন্তু অটোমেটিক বংশ পরম্পরায়, অর্থাৎ আমাদের সেই গহন মাহাতো, এখানে কদমাগড়ে বসবাস শুরু করেছিল গহন মাহাতো। আমার ঘরে অষ্টম প্রজন্মের, মানে কি বলবো, সব থেকে বড় যেটা সন্তান হয়, সেই অষ্টম প্রজন্মের সন্তানও কিন্তু আমার ঘরে আসি গেছে। অর্থাৎ আমরা হচ্ছি আমাদের গোষ্ঠীর সবচেয়ে মানে বড় জ্যেষ্ঠ ভ্রাতার বংশধর হচ্ছে আমরা। সেই হিসাবে আমাদের দিকটা প্রায় 8 নম্বর প্রজন্ম চলে আসিছে। তো এই গহন মাহাতো এখানে বসবাস করেন। গহন মাহাতো দুটো স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর সন্তান দুটো, দ্বিতীয় স্ত্রীর হচ্ছে 4টে। সেই 4টা হচ্ছে আমার সাথে যে বীরা কাকা থাকে, সেই বীরা কাকাদের হচ্ছে ওই মানে 4 ভাইয়ের ওরা বংশধর, আর আমরা হচ্ছে দু ভাইয়ের যেটা আছে বংশধরটা এই দিকটা। অর্থাৎ আমরা মানে আমাদের আরও দলিলের বা রেকর্ডের একটা সিস্টেম আছে, দারুণ সিস্টেম। ওটা নন্দ যামিনী কেশব তারিণী সুবল দুলালো খেলা করে, এরকম আগে নাকি আমাদের বংশ নিয়ে গান হইতো। এবং আমাদের রেকর্ডগুলো যত যা রেকর্ড আছে এই রেকর্ডগুলো দেখতে পাওয়া যায়। নন্দ যামিনী কেশব তারিণী সুবল দুলালো খেলা করে, এরকম একটা ব্যাপার। মানে এইরকম ঐতিহ্যপূর্ণ বংশই বুঝল। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই দিকটার যেটা মানে 1 নম্বর 2 নম্বর গহন মাহাতোর 1 এবং 2 যে সন্তানের বংশধর, এই বংশধরগুলো মানে কি বলবো, আমিই মানে গ্র্যাজুয়েট। আর ওই দিকের বংশধরগুলোর কিন্তু 2 জন হাই স্কুলের মাস্টারও ছিলেন, মানে আমার ওনারা দাদু হইতেন, বীরেনের জেঠামশাই আর কাকা। এই যে মানে এই ছকে আমাদের বংশ পরম্পরায় আছে। এই যে পরপর ক্ষেত, এই ওই পরে হচ্ছে হলধর মাহাতোর বংশধররা। তো হলধর মাহাতো তৎকালীন যুগে ঘোড়ায় চেপে ঘুরে বলছ, এবং বন্দুক ছিল। বন্দুকটা রিসেন্টলি জমা দিয়েছে মনে হয়। সেই বন্দুকে বাঘও শিকার করেছিল। তো মহন্ত চৌধুরী বলে একজন রাজা, উনি ডাক্তার ছিলেন। তো উনার ইতিহাস অনেক। উনার যে চিকিৎসার তারের ব্যাগ, তৎকালীন যুগে তারের ব্যাগ, সেই ব্যাগটাই কিন্তু আমাদের ঘরে আছে এখনো।
তো ব্যাপার হচ্ছে ইনি নাকি যখন জরুরি অবস্থায় অনেক গুলিগুলাজ খাইত ৭৭-৭৫ এরকম সালটায় গুলি উনি গিয়ে চিকিৎসা করতেন বা নিয়ে আসতেন বা গোপন কোনো আস্তানায় চিকিৎসা করতেন। তো আমার ঘরে তৎকালীন বহু নেতা যাতায়াত করতেন, বিশেষ করে আপনারা জানেন যে মতিলাল মাহাতো, তিনি ঘোড়ায় চাপে এই ছেঁদাপাথর এই দিকে আসতেন। কান্তি গাঙ্গুলি সুন্দরবন উন্নয়নের বহুদিন মন্ত্রী ছিলেন, সেই কান্তি গাঙ্গুলি আত্মগোপন করতেন এইদিকেই, সমীর গাঙ্গুলি ছদ্ম নামে সম্ভবত। তো এই মানে মহন্ত চৌধুরী আর এই হলধর মাহাতো ইনারা এখানে আমাদের বাঘকে গুলি করে মারিছিলেন। তো এই হচ্ছে ওই দিকের ইতিহাস। আর এই দিকের ইতিহাস যেটা বলছিলাম যে কমিউনিস্ট আন্দোলনের যারা প্রথম শ্রেণীর নেতা, আপনারা এই দুটো ব্লক কিন্তু মাহাতোরাই চালাইত। যেমন আপনাদেরকে বলি যে মতিলাল মাহাতো তিনি ছিলেন নেতা এবং তার দুই প্রধান শিষ্য, একজনের নাম হচ্ছে নকুল মাহাতো আর একজন হচ্ছে গঙ্গাধর মাহাতো। তো ৭৮ সালে পঞ্চায়েত আইন আসার পরে বা পঞ্চায়েত গঠন হওয়ার পরে ৫-৫-১০ বছর অর্থাৎ ৭৮ থেকে ৮৮ পর্যন্ত সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, পার্টির নয়, পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিকে নকুল মাহাতো ১০ বছর, ওদিকে হচ্ছে গঙ্গাধর মাহাতো ১০ বছর। তো আমার এই যে এইটা বিধানসভা আগে রানীবাঁধ বিধানসভা দিকে ছিল, পরবর্তীকালে আমাদের দুন্দুয়ার অঞ্চল, সোনাগাড়া অঞ্চল, এই দুটো অঞ্চল রানীবাঁধের দিকে ছিল। পরবর্তীকালে ডিলিমিটেশন ফ্যাশন কী সব বলে হয়ে এটা আমরা আরও রায়পুর দিকে যাই। তো এখানের বিভিন্ন রকম ইতিহাস আছে। রায়পুর বিধানসভায় জোড়াপাতা থেকে নির্দল থেকে প্রথম বিধায়কও কিন্তু হয়েছিলেন। রানীবাঁধ বিধানসভা থেকে এই রায়পুর বিধানসভা থেকে পশ্চিমবঙ্গের কংগ্রেস আমলে বোধহয় শিক্ষামন্ত্রী কি অমলা সরেন না কিসকু, যাই হোক আমার অতটা আর এই মুহূর্তে মনে পড়ছে না, শিক্ষামন্ত্রী হয়েছিলেন। আর খাতলা যখন বিধানসভা ছিল, আপনারা জানেন যে ব্রিটিশ পিরিয়ড থেকে যে নমিনেটেড গভর্নমেন্টের এমএলএ এবং ডেপুটি স্পিকার ছিলেন আশুতোষ মল্লিক। আমার এই পাশের গ্রামে ঘর, এইগুলা সব মল্লিকটা জমিদার ছিল। এই জমিগুলা, ওই যে পাশের জমিগুলা, এই বাঁধটা কলাবনে যে এখন বিরাট বাঁধ হয়ে গেছে, এই বাঁধটা ওই মল্লিকদের এখনো আছে। তো এই আশুতোষ মল্লিকের ইতিহাসটা হচ্ছে যে উনি ডেপুটি স্পিকার থাকাকালীন সুঁড়ি সম্প্রদায়কে, তারা কিন্তু জেনারেল ছিলেন, এই সুঁড়ি সম্প্রদায়কে এসসি তালিকায় নিয়ে আসিছিলেন সম্ভবত ১৯৫৬ সালে। তো এই ব্যাপারে আর একটু ইতিহাস একটু বলি। বিষয় হচ্ছে আপনারা জানেন যে পুরুলিয়া ১৯৫৬ সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিমবঙ্গের যারা ভূমুজ সম্প্রদায়, সর্দার, এই সর্দার তথা ভূমুজরা কিন্তু জেনারেল ছিলেন। ৫৬ সালে পুরুলিয়ার অন্তর্ভুক্তির পর এই ভূমুজ সম্প্রদায়টা কিন্তু এসটি হয়, অর্থাৎ ৫০ সালে যে ৬ই সেপ্টেম্বর
আমাদের ভারতবর্ষের এসটি লিস্ট প্রকাশ পায়, সেই লিস্টে কিন্তু ভূমিজ সম্প্রদায়ের লোক এসটি ছিলেন না। অর্থাৎ ভূমিজরা হইলেন কবে এসটি পশ্চিমবঙ্গে? 1956 সালে ওনারা এসটি হন। অর্থাৎ কিছু কিছু লোক যেটা বলে যে আদিবাসী কি জন্মসূত্রে হইতে হয়। এখন আদিবাসী বলতে তারা তাদের ক্ষেত্রে সেই এসটি বুঝায়, কিন্তু আদিবাসী মানে তো শুধু এসটি নয়। তাহলে এই সমস্ত সম্প্রদায়গুলো পরে পরে এসসি বা এসটি তালিকার অন্তর্ভুক্তি হয়েছে। পশ্চিমবঙ্গে 7টা মাত্র জাত কিন্তু 7টা এসটি তালিকায় ছিল 1950 সালে। এখন 40-এর কাছাকাছি বা 40-এর বেশিই মনে হয় এসটি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তাইলে এরা এসটি হইল কি করে? 50 সালের পরে এরা এতগুলো জাত এসটি হইল কি করে? সব জাতের উপরে সিআরআই, টিআরআই বা এনএসআই, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওরা নিজেরা সার্ভে করে কিছু কিছু করেছে। তো সমস্তগুলোই হয়েছে রাজনৈতিক প্রভাব। একটাও কিন্তু রাজনীতির বাইরে কোনো জাত এসটি হয়নি, রাজনীতির বাইরে কোনো জাত এসটি হয়নি। এখন আমরা এই কুর্মীরা সরাসরি রাজনীতি বিজেপিকে সমর্থন করায় অনেক লোকের গাত্রদাহের কারণ হয়েছে যে এরা সরাসরি কেন রাজনীতিকে সমর্থন করল। কেউ কেউ আবার বলতে শুরু করেছে যে কুর্মীদের যে দাবি বা আন্দোলন এটা ধামাচাপা পড়ে গেল যেদিন থেকে এরা সরাসরি রাজনীতিকে সমর্থন করল। তাহলে সমস্ত বিষয়টাই নির্ভর করছে রাজনীতির উপরে, অথচ আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা বা আমাদের সমর্থনটাকে অনেকেই ভুল বলছে, কিন্তু ভুল আদৌ নয়। এখন সরকার কতটা মান্যতা দেয় আমাদের এই দাবিটাকে, সেটা সরকারের বিষয় আছে। তো সেই সরকারকে আমরা চাপ সৃষ্টি করছি যে আপনারা এই ব্যাপারটা দেখুন। আমাদের কোনো ভুয়াভাবে এসটি করতে আমরা একবারও বলিনি। যে সিআরআই যে রিপোর্টটা তৈরি করেছিল সেই রিপোর্টটা সরকার পর্যালোচনা করেছে, সরকার দেখিয়েছে, ক্যাবিনেট দেখিয়েছে, ট্রাইবাল ডিপার্টমেন্ট দেখিয়েছে। দেখার পরে তারা মনে করেছে যে কুর্মীদের এসটি হওয়ার সমস্ত গুণাগুণ আছে, তাই এসটি করার জন্য সুপারিশ করেছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনটা পাঠাইছে। আপনারা এটা জানেন যে আবেদনটার দু একটা জায়গায় সংশোধনীর দরকার ছিল, যেটা আপনারা ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন। কুর্মীর মানে ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই জানে, এখন মুখে মুখে লাগিয়ে আছে যে ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন। এই ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনটা যদি কেন্দ্র সরকারের কাছে যায় তো তৎক্ষণাৎ কুর্মী এসটি হবে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু 17 সাল থেকে বিরোধী গোষ্ঠীর চাপে পশ্চিমবঙ্গ সরকার সেটা পাঠায় নাই। 17 সাল থেকে আমাদের সাথে আলাপ আলোচনায় বসা হয় এবং পরক্ষণে বলে যে আমরা পাঠাই দিচ্ছি, আজ পাঠাচ্ছি, কাল পাঠাচ্ছি, এই করে করে 17 থেকে 21 গেল। 21-এর নির্বাচনেও আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলকে সমর্থন দিলাম। তারপরেও যখন পাঠায় নাই তখন আমরা সরাসরি রেল অবরোধে গেলাম। আপনারা জানেন যে দুবার রেল অবরোধ আমরা করেছিলাম, 5-5-এ 10 দিন 10 রাত, মানে 120 ঘন্টা করে। সারা পৃথিবীর ইতিহাসে, ভারতের ইতিহাসে এইরকম আন্দোলন বা এরকম লড়াই কেউ দেখিয়েছে বলে মনে হয়নি। এই কুর্মীরাই প্রথম। আর কুর্মীরাই বগি লয়, দুটো ট্রেন ভাড়া করে দিল্লি যাইয়ে রামলীলা ময়দানে যাইয়ে অবস্থান করার পরে
মাত্র 100 জনের অনুমতি দিয়েছিল। যন্তর মন্তরে আমরা ডঁড় অর্থাৎ লটন যেটা এখন বর্তমানে দেখছেন সেই ডঁড় দেওয়ার আমরা সেখানে ডঁড় দিয়েছি। এই যে বিখ্যাত বিখ্যাত আন্দোলন, কেউ কেউ মনে করে যে এইগুলা সে উপরে ক্ষেত্রে দেবো, কতটা কতটা আছে আর আরে একটু বেশি করে দে, ওই ক্ষেত্রে 10 কাঠা বটে, মানে অর্ধেকের থেকে বেশি দিয়েছো কিনা। আচ্ছা তাহলে ওই ওই সোজাই চলে যাবো। এই যে ওইটার ধারে ধারে রাস্তা আছে, সে আমাদের উপরে ক্ষেত্রে জানেন না, সে ডোভাটার পরে নিচেরটা হচ্ছে। তো বিষয় হচ্ছে যে এইরকম বৃহত্তম আন্দোলন কুর্মীরা করেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে যে সিআরআই রিপোর্টটা ওই ধারে ধারে রাস্তা আছে, সিআরআই রিপোর্টটা যেটা কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠানোর কথা, সেটা পাঠানো যখন আমাদের সাথে আলোচনায় বসার পরেও পাঠাচ্ছে নাই বারবার। 17 সাল থেকে এটা 24 সাল, 25 সাল, 26 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম, 6-7 ফেব্রুয়ারি পর্যন্ত, যে যদি পাঠাই আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত লিব না। কিন্তু যখন পাঠাইলো নাই আমরা সিদ্ধান্ত নিলাম, এবং তৃণমূলকে আপনারা জানেন জঙ্গলমহলে নির্মূল করার মূল কারিগর কিন্তু কুর্মীরা। তো এই বিষয়টা যে কমেন্ট জাস্টিফিকেশন, এটা মানে সাপ্লিমেন্টারি হিসাবে দেয়া যেতে পারে কোনো বিশ্ববিদ্যালয়কে বা সিআরআইকে দিয়ে পুনরায় যে সাবজেক্টগুলোর উপরে প্রশ্ন চাইছে, উত্তর চাইছে, সেই প্রশ্নগুলো যদি ঠিকঠাক করে উত্তর দিতে পারে তো কুর্মী এসটি হবে কেই, এটা গ্যারেন্টি। কারণ সব ক্রাইটেরিয়া কুর্মীর আছে। কেউ বলছিল ভাষা নাই, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন হচ্ছে। এতদিন পর্যন্ত বলছিল ডিস্টিংক্ট কালচার কুর্মীর নাই। তো দেখা গেল যে করম পরবটা ইদানিং সবাই স্বীকার করছে না করমটা কুর্মীদেরই বটে, কেন ছুটি দেওয়া হবে আমাদের লয়। অনেক অনেক বড় বড় বিজ্ঞ পণ্ডিত তথা অভিজ্ঞ সমাজ আন্দোলনকারীরা ইদানিং কিন্তু বলে ফেলছে যে ওটা আমাদের লয়, ওটা কুর্মীরাই করে। কেউ আমাদের যে বাঁধনা পরব আছে, সেই বাঁধনা পরবটাকেও কেউ বলছে আমাদের দেখে কুর্মীরা করছে। কিন্তু এই বাঁধনা পরবের একটা গীত অন্যান্য কোনো ভাষায় নাই, কুর্মিয়ালি এবং বাংলায় ছাড়া। তাইলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ডিস্টিংক্ট কালচারও আমাদের আছে। আর ব্যাকওয়ার্ডনেসটা তো প্রমাণিত, কারণ আমরা ওবিসি তালিকায় আছি। তাহলে যারা ব্যাকওয়ার্ড আছে সেই জাতিগুলোকেই ওবিসি তালিকায় রাখা হয়েছে, তাইলে সেটাও লাজুকতার বিষয়টা আবার ক্লিয়ার করে অনেকবার বলেছি যে কুর্মীদের এখনো পর্যন্ত কুর্মীরা নিজের জাতের সঙ্গে ছাড়া বিহা করে নাই। তার মূল কারণেই হচ্ছে যে এরা অন্য জাতের সঙ্গে ঠিকঠাক মিলামেশা করতে পারবে না। বাস্তবটাও তাই যে আমাদের এই মাংস পিঠা এইটা এখনো যারা আমাদের গাঁয়েও যে বাঙালি যাদেরকে বলা হয়, সেই বাঙালি জাতের লোকগুলো জানে নেই। আসি করে আমাদের কাছে বসে দেখে, এবং মাংস পিঠার মানে কি বলবো, কুর্মী ঘরে যাই আসি অনেকে খাইয়ে তার স্বাদটা উপলব্ধি করার পর বলছে আমরাও করিব। তাইলে 1-2 দিন আমাদের ঘর দিকে আসে, দেখতে কীভাবে করে, এবং সেই দেখে এখন কিছু বাঙালি, তো তথাকথিত বাঙালিরা আমাদের জঙ্গলমহলের, অন্য জায়গার তো জানেইনি, জঙ্গলমহলের যারা তথাকথিত বাঙালি তারা কিন্তু শিখছে বা শিখে গেছে। তাহলে এই ব্যাপারগুলো আমরা অন্যান্য জাতের সাথে আমাদের হাসবে। আর কেউ বলছে যে আমার জাতকে কুর্মীরা আনটাচেবল বলছ। আসলে তো তৎকালীন যুগে নিজের জাতি বাদ দিয়ে সবাইকেই অচ্ছুত মনে করত, তাটা উচ্চবর্ণীয় হোক, নিম্নবর্ণীয় হোক,
এসটি ভার্সেস এসটি হোক, তারা মানে নিজের জাতটাকে বাদ দিলে বাকি সব জাতের সাথেই ওই রকম সম্পর্ক রাখত। কেউ বলছে কুর্মীরা কুয়ায় জল তুলতে দেয়নি, তো আমি তো দেখেছি যে কোনো কুর্মী মহিলা টিকলে জল টিপে নিলে অন্য বাঙালিকেও যদি আসত, সে টিকলটা ধুয়ে জল নিয়ে যেত। এখনো আমার গাঁয়ে দেখেছি যে কিছু কিছু মহিলা আছে, আমাদের কেউ স্নান করলে জল বাঁধের জল ছিটায় নামত। এখনো আছে, হাতে হাতে কিছু দেওয়া নেওয়া কুর্মীদের সাথে করে নেয়। তাহলে এইগুলো ফ্যাক্টর লয়, তৎকালীন যুগের যে সমাজ ব্যবস্থা, যে সিস্টেম, সেই সিস্টেমটা চালু আছে। এমনও দেখেছি যে কেউ কোনো ছোট বাচ্চাকে যদি কোলে নিত, শীতকাল গ্রীষ্মকাল মানে আদর করতে যাই, সেই বাচ্চাটাকে তার ঘরে নিয়ে যেয়ে স্নান করায়। কিছু কিছু জাতের লোক আছে, শীতকালেও তাকে মাথায় জল ঢালা হয়। এরকম সিস্টেমও কিন্তু আছে। তো মূল বিষয় আমি যেটা বলছিলাম যে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা হচ্ছে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, তো বর্তমানে এসটিরা যেখানে বাস করে কুর্মীরাও সেখানেই বাস করে। তাহলে ভৌগোলিক বিচ্ছিন্নতা যদি ওদের নাই, তাহলে আমাদেরও নেই। ওদের যদি আছে, তাহলে আমাদেরও আছে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। তাইলে সমস্ত ক্রাইটেরিয়া কুর্মীরা ফুলফিল করেছে। বিষয় হচ্ছে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে নির্ভর করছে। ওই উপরের ক্ষেত্রে আমার নামতে পারিছ? হ্যাঁ, ওইটা হয়তো ওই ক্ষেত্রে দাঁড়া জল, আরে সাপও বেরিয়ে যাচ্ছে, হল হইলে এত। হ্যাঁ হ্যাঁ, না এই নিচেরটা, ওইটা অসিত। তো এই যে আমাদের মানে কি বলবো, 50-60 বছর আগে ভিন্ন হয়েছিল, কিন্তু জমি জায়গাগুলো ভাগ বাটোয়ারা এখনো অনেকটাই হয় না। তো এইটা সবার চাষ করতে করতে ওই যে মাছটায় আড় দিয়ে দিয়েছিলাম আমি, সেই করে এটা ভাগ হয়েছে। ওই নিচেরটা এখনো ভাগ হয় নাই। তো এক বছর আমার জেঠতো তো দাদারা চাষ করে, এক বছর আমি করি। তো এইরকম দাঁড়াবে, খাঁচে জন নামছে, তো বাঁধাইতে হবে। তো এটাকে জামতলের ক্ষেত বলে। এইখানে একটা এমন বড় জাম গাছ ছিল যে আমাদের সব ঘর লেসা কড়ি সব কিছু হয়ে গেছিল এইখানে জাম গাছটায়। এত ছিল, মানে এত মোটা। তো যেটাই বলছিলাম যে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে নির্ভর করছে। এটা কি করে বাঁধাবি রে এত জল না মিলিয়ে? সার ছড়িয়ে আনতে দেখি, মা যেমন জানে ছড়িয়ে আনছি বলি, বাকি চলে যাব। হ্যাঁ, নাইলে গাইল খাইয়ে সকাল একবার, সন্ধ্যা একবার, ঘর ঢুকিলেই সার দিবি নেই করতেই থাকি। তো সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে যে কুর্মীরা কত দ্রুত এসটি হবে। এটা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে, এবং সরকার যদি ইচ্ছা না করে হবে না। কেউ এমন ভাব দেখাচ্ছে যে অজিত প্রসাদ মাহাতোর জন্য হচ্ছে না, মানে উনি দেরি করে দিচ্ছেন। চিন্তা ভাবনাগুলো এমন জায়গায় পৌঁছেছে, মানে যেমন ওদের আর তস হয়েছে না, এইরকম ব্যাপার হয়ে গেছে। তো আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অজিত প্রসাদ মাহাতো করছে। দিল্লি যাওয়াটা, এক সপ্তাহে 2 বার দিল্লি চলে গেছে।
এই ভাবনাগুলো ভাবছেই নেই অধিকাংশগুলো, যে এটা সরকারের উপরে নির্ভর করে। সরকার ওকে তো আমরা ওই রকমভাবে প্রভাবিত করতে পারবো না। আমাদের এখন ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা গুরুত্ব দিয়েছি বেশি। ল্যাঙ্গুয়েজটা হয়ে যাওয়ার পর আমরা কমেন্ট জাস্টিফিকেশনটা পুনরায় গুরুত্ব দেব। এগুলো ভাবতে হবে সবাইকে। সব কিছু তো আর বলিয়ে দিয়ে যাবে না, কিছু কিছু উপলব্ধি করতে হবে। আর মানে এমন তর্ক বিতর্ক কিছু কিছু লোক আসছে, আমাকে তো জাত ধর্ম বর্ণ তুলে যদি কোনো কথা বলে তখন আমার গায়ে লাগে, আর সেটা আমি প্রতিবাদ করি। কিন্তু আমাদের ওই লোকগুলো সেগুলো প্রতিবাদ করার কোনো ভাষা নেই। কিন্তু কখন অজিত মাহাতোর একটু ভুল হচ্ছে সেইটা খুঁজে বেড়ানোর জন্য ওরা ওত পাইতে আছে। কখন আক্রমণ করবে আদিবাসী কুর্মী সমাজকে, এই নিয়ে ভাবিয়ে বসে আছে। তো আমাদের বস্তারে ঢুকে গেলে যে দুজন তো বিধায়ক ইতিমধ্যে হয়ে গেছেন, একজন মন্ত্রীও পেয়ে গেছেন। তাদের কাছে গিয়ে আমাদের লোকেরা কজন দাবি তুলিছে যে দাদা এই ব্যাপারটা আপনারা তাহলে দেখুন। সেসব নাই, পুরো সিস্টেমটাকে বজায় রাখার জন্য, সৌর সিস্টেমটাকে যে লড়াইটা আন্দোলনটা সংগঠনগুলোকে বাগায় রাখার জন্য প্রচেষ্টা করা, সেগুলো নাই। শুধু অজিত প্রসাদ মাহাতো এইরকম একটা চিন্তা ভাবনা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে গেছে। কেউ কেউ আবার বলছে যে ছাড়ি দেখ, আমরা 1 বছর 2 বছরের মধ্যে করে দেখাবো। আরে ভাই, ছাড়াই তো আছে, গোটা মাঠ ফাঁকা। অজিত মাহাতোকে কাউকে বাধা দিয়েছে যে তুমি বলো না হে, তুমি যাইও না হে, তুমি আন্দোলন করিও না হে? কাকেও বলেছে? বলো নাই তো। তাহলে পুরো মাঠটাই ফাঁকা আছে। সেই ফাঁকা মাঠে কাজ করতে সবাই নামো, তুমি চেষ্টা করো কিভাবে করা যাবে। সেসব না করে চিন্তা ভাবনাটা কোন জায়গায় পৌঁছে গেছে সেইটা ভাবুন। তো আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে বর্ডার, রায়পুর রানীবাঁধের বর্ডার। প্রায় 15-20 ফুট সেই কাপড়ের পাড়ের মতো এই পাড়টা, এইটা হচ্ছে বর্ডার। ওই দিকটা রানীবাঁধ, এই দিকটা হচ্ছে রায়পুর। তো এই রায়পুরের শেষ জমিটাও আমার এই বটে। এই যে বাঁধ খনন করাইছি, ইয়ার উপরে তরমুজ ফরমুজ অনেক চাষ করছ। কিন্তু এমন সময় আন্দোলনগুলো হইত যে ক্ষেতের তরমুজ খেতেই আমার পাকিয়ে পচিয়ে গেছে কতবার, কত বিরাট ক্ষতির শিকার হয়ে গেছে। এই যে ফরেস্টের লোক আসিছিল, প্রথমে বাধা দিয়েছিল, কারণ ফরেস্টের ধারণা ছিল যে ওই উপরের পাড়টা হচ্ছে বর্ডার, কিন্তু ওইটা বর্ডার নয়, বর্ডার হচ্ছে এর নিচেরটা। দেখার পরে বিটবাবু আসিয়ে দেখিলেন, দেখার পরে দাগ ফাঁক দিয়ে গেছেন। ওই যে ওই শাল গাছটায় দাগ দিয়েছেন, সেটা আমরা ছাড়িয়ে রাখি দিয়েছি। এইগুলোই দাগ দিয়েছিলেন, ছাড়িয়ে রাখি দিয়েছি। আমার যে ল্যান্ডটা ছিল সেই ল্যান্ডটার উপরেই মোটামুটি 20 ফুট মতো গভীরতা আছে এই ডোভাটা। এই যে বুনিয়াদি শাল গাছ, এই পুরা জমিগুলোর উপরে বুনিয়াদি শাল গাছ ছিল। তৎকালীন যুগে পারমিশন করে বিকিয়েছি। হ্যাঁ, ওই দিকটা মানে কলাবনী মৌজা, এই বনটা কলাবনী মৌজা, এই বনটাও কলাবনী মৌজা। এইটা আবার সে রিফিলিং এর নামে বহুতবার কাটতে আসিছিল, কিন্তু এগুলা যথারীতি আমাদের ওই যে বংশের যে 4 ঘর, ওরা কিন্তু রক্ষণাবেক্ষণ করে এগুলো রাখিয়েছে। তৎকালীন যুগে এই গাছগুলো একটা একটা কাটিয়ে করত, আর এইগুলো আমাদের আন্ডারে আছে। এই যে মোটা শাল গাছ, এখন আর এগুলা তো কাটা বিকিয়া গেলে সম্পূর্ণ বন্ধ আছে।
এই যে মহুল গাছ, এইখানে একটা, হ্যাঁ রে সেই ছোট ছোট টক ফলগুলোকে কি বলছো? হ্যাঁ রে সেই ছোট ছোট টক টক লাগিত ফলগুলোকে, আরে সে ছোট ছোট কালো কালো জামের মতো, জামের আরো ছোটটা গোল গোল, হ্যাঁ না হ্যাঁ ওই তো বড় বড় গাছ, বড় বড় গাছ রে, এই যে আমাদের এইখানে একটা গাছ আছে। না না না, যাই হোক এই মুহূর্তে ভুলে গেছি। তাইলে এইরকম গাছগাছাড়া নিয়ে আমাদের সবসময় এই সোজা একবার হাতি পেয়েছিল, এই আইডটা দিয়ে আইডটা ভাঙিয়ে গেছিল, ইলেকট্রিকটার ভয় ছিল। ইলেকট্রিক লাইনটা আছে, এটা হচ্ছে মানে রানীবাঁধ ব্লকের একদম বাড়িগুল পর্যন্ত যে মেন লাইন, সেই মেন লাইনটা হচ্ছে এই যে এইটা নিয়ে গেছে। তো এরকম 10টার বেশি ইলেকট্রিক পিলার কিন্তু আমাদের জায়গার উপরে, আমার জায়গার উপরে আছে 10টার বেশি। তো মাঝে মাঝে মনে হয় যে ইলেকট্রিক ডিপার্টমেন্টটা যদি বেসরকারিভাবেই চালানো হয়, তাহলে এইবার তো আমাদের এই পিলারগুলোর ভাড়া নিতে হবে। ওরা তো আমাদের একটা মিটার ছোটো লাইট দিয়ে তার ভাড়া নিচ্ছে, তাহলে আমাদেরকে তো এবার ইলেকট্রিক পিলারগুলোর জায়গাটা যেটা দখল করে আছে সেই জায়গাটার এবারে ভাড়া নিতে হবে আমাদেরকে। কারণ বেসরকারি হয়ে গেছে, আমরা সরকারকে দিয়েছি, আমরা তো বেসরকারকে দিইনি। এগুলো ভাবনা চিন্তার উপর বিষয় হয়ে উঠবে। দেখা যাক, সাত ছড়ানোর পর্বটা মোটামুটি শেষের মুখে হয়ে গেল। সবাইকে গড নমস্কার, জোহার। যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভটা দেখছিলেন, তো এলোমেলো হয়ে গেল, ঘামাঘামি কেস, খেজুর কাঁটাও ঢুকিল একটা, হ্যাঁ জোহার। অনেক ফোনও আসছে, ফোনগুলোও রিসিভ করতে পারছি না, কাটিয়ে দিতে হচ্ছে। জোহার।